রাজনৈতিক ভিডিও বানাইতে যায় ওই সেভেন সিস্টারে 7 স্টার বইরা বানাইছি এবং একবার না কয়েকবার বলছি 7 স্টার 7 স্টার। কারণ কি সিনেমার লোক তো শাকিব খানের সুপারস্টার বলতে বলতে এমন অভ্যাস হয়েছে 7 সিস্টারে 7 স্টার বানায় বানাইছি। আসসালামু আলাইকুম। হায়রে জীবন একটা কন্টেন্ট বানাইছিলাম আপনাদের জন্য, অনেকেই দেখছেন, থ্যাঙ্কস। হ্যাঁ, অনেকেই দেখছেন। এই টাইমে আমার কন্টেন্ট দেখবেন, আমার মুখে এই রাজনীতি নিয়ে কথাবার্তা শুনবেন, এটা আমি ভাবি নাই। অনেকেই দেখছেন, সোজা কথা, ভালো লাগছে ব্যাপারটা। তো ভাবলাম আরো কিছু কথা বলি, দরকার, কথা বলার দরকার। আমাদের সিনেমা নিয়ে বলবো আজকে, এর মধ্যেও রাজনীতি আছে। সিনেমা একটা লিস্ট হচ্ছে আর কি, সেই লিস্টটা এরকম যে কারা কারা আওয়ামী লীগ আর কি, সোজা কথা, কারা কারা আওয়ামী লীগ, কারা কারা 24-এর যে গণ আন্দোলন, এই আন্দোলনকে সাপোর্ট করে নাই, কথা বলে নাই, চুপ ছিল। এর মধ্যে আপনারা দেখছেন তহিদ আফ্রিদি, সে কান্নাকাটি করছে, মাই টিভি জ্বালায় দিছে, পুড়িয়া গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, কান্নাকাটি করছে। সে এই আন্দোলনে যোগ দেয় নাই, প্রবলেম ছিল, প্রবলেমগুলা কি, যার যার প্রবলেম সে সেই বুঝে, কিন্তু আন্দোলনে যোগ দেয় নাই। এটা হয়তো দেখতে মনে হচ্ছে যোগ দেয় নাই, সে তার পাগল না, সে তার বুঝতেছে না যে আমার যোগ দেওয়া উচিত, কিন্তু পারতেছে না, বুঝেনি, তা হাত পা বাধা থাকে, চক্ষু লজ্জায় পইরা যায়। আমি আপনার কাছ থেকে একটা সুযোগ সুবিধা নিলাম, হঠাৎ করে আপনার বিপক্ষে আমি যাব, হইতে পারে এরকম কিছু। এই লিস্টের মধ্যে আপনার চঞ্চল চৌধুরী আছেন, উনি খুব কষ্ট পাইছেন। উনি বলছেন, ওনার একটা স্টার্ট আছে যে আপনারা যারা গালি দিচ্ছেন, মানে খারাপ মন্তব্য করতেছেন, আমি কিছুই ডিলিট করব না, সব রেখে দিব, রেকর্ড হয়ে থাক। উনি বুঝাইতে চাইছেন যে সারাটা জীবন আপনাদের জন্য দিলাম, আপনাদেরকে বিনোদন দিলাম, তাই না? অভিনয় করে তো ওরা, আমাদেরকে আসলে তো বিনোদন দেয়, কখনো কাঁদায়, কখনো হাসায়। কান্নাটাও একটা বিনোদন, অনেক সময় কান্দলে হালকা হওয়া যায়, বুঝছেন, ভাল লাগে, শরীর ভাল লাগে। সামনে ওনার পদাতিক রিলিজ, মৃণাল সেনের চরিত্রে উনি অভিনয় করছেন, সুজিত মুখার্জি পরিচালক। ছবিটা এই 15ই আগস্টে রিলিজের কথা। 15 আগস্ট নিয়ে অনেক কথা এর মধ্যে চালু হয়ে গেছে, যে প্রাক্তন প্রধানমন্ত্রী যার পতন হইল, উনি দিল্লি থেকে আবার বাংলাদেশে আসবেন 15ই আগস্টে। তো নাকি 14ই আগস্টে আসবেন, এরকম কিছু শোনা গেছে, বুঝছেন। এর মধ্যে আপনার সজীব ওয়াজেদ জয়, ওনারও অনেকগুলো কথা আমরা শুনতেছি। উনিও এই মুহূর্তে খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, এবং ভারতের মিডিয়া ওনার ইন্টারভিউগুলো নিচ্ছেন খুব বেশি বেশি। উনি অনেক রকম কথা বলতেছেন। প্রথম বলছিল যে আমরা নাই, হ্যাঁ, আমার মাকে বের করে দিছে। পরে বলছে আমার মা পদত্যাগ করে নাই, এখনো দেশের প্রধানমন্ত্রী, আবার বাংলাদেশে আসবে। যাই হোক, এগুলো খুব কঠিন, এগুলো মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারুন না, বুঝছেন, বুঝার দরকারও নাই। আমি ওই লিস্টে ফেরত আসি। তো ওই লিস্টের মধ্যে রিয়াজ সাহেবের নামও আছেন, অরুণা বিশ্বাসের নাম আছেন, অনেকের নাম আছেন, ভাগ্যিস আমার নাম নাই, বুঝছেন। এবং সবচেয়ে দুঃখজনক, কেউ কেউ শাকিব খানের নামও ঢুকাইতে চাইতেছে। শাকিব খানের দোষ কি? সে আওয়ামী লীগের জন্য ভোট চাইছিল, এইসব ভিডিও ক্লিপ ভাইরাল করা হচ্ছে। আওয়ামী লীগের জন্য ভোট চাইছিল, এবং শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রীকে মা সম্বোধন কইরা
কথাবার্তা বলছিল। এসব ভিডিও ক্লিপ আমাকেও মেসেঞ্জারে অনেকে পাঠাইছেন, দেখছি আমি এগুলা। ভাই বাস্তবতা কি জানেন, অনেক সময় না অক্টোপাসের মতো না জড়ায় যাইতে হয়, জড়ায় যাইতে হয়। আপনারা দেখছেন যে দীপু যখন মারা গেল, মায়া সাহেবের ছেলে দীপু শাকিব খানের বন্ধু, তখন কিন্তু শাকিব খান ওইখানে গিয়েছিল। আবার ইকবাল সাহেব কিন্তু শাকিব খানের একসময় বন্ধু ছিল। ইকবাল সাহেবও দাবি করছেন যে শাকিব খানের সাথে দীপুর সেই পরিচয় করায় দিয়েছে, ওই থেকে একটা বন্ধুত্ব হয়েছে। ওই পরিবারটা তো আওয়ামী লীগ পরিবার। মায়া সাহেব সত্যি সত্যি একজন মুক্তিযোদ্ধা, এটা সাক্ষী আমি। পুরানা পল্টনে আমার শ্বশুর বাড়ির পাশেই ভোগ ফ্যাশন নামে একটা শোরুম ছিল, মারোয়ারিদের বা বেহারিদের, মানে এটা পাকিস্তানিদের ছিল, সোজা কথা পাকিস্তানিদের। ওনারা বোধহয় গুজরাটি ছিল। এখানে সব ধনীর ছেলেরা এসে কাপড় চোপড় কিনত, ভোগ ফ্যাশন। দিনে দুপুরে মিলিটারির মাঝখানে উনি এখানে গ্রেনেড হামলা চালাইছিলেন এই মায়া ভাই, তখন মায়া ভাই নামে আমরা চিনি তাকে। তো উনার ছেলের সঙ্গে, এই মুক্তিযোদ্ধার ছেলের সঙ্গে সাকিবের পরিচয়, বন্ধুত্ব ইকবালের মাধ্যমে। ইকবাল সাহেব আমাকেও একবার নিয়ে গেছিল একটা অভিজাত হোটেলে, খুব নাম করা হোটেল, এসব নাম নিতে চাই না, পাবলিসিটি হবে। ওইখানে যায় খালেদ ভাইয়ের সাথে পরিচয় করাই দিল। খালেদ ভাই আর কি, খালেদ ভাই বলবো কারণ তখনও ভাই ডাকছিলাম, সাহেব বলবো না, খালেদ ভাই। হাত মিলাইলাম, ওনার পায়ে একটু প্রবলেম, উনি ছাত্রলোকের কি জানি বড় একটা পোস্ট। আমি আবার এগুলো বুঝি টুঝি কম, বুঝছেন, অতটা মাথায় নেই। তো ওই দিন একটা খাওয়ার কথা মনে আছে, যার জন্য কথাটা বলতেছি। শীতের সিজন ছিল, 2টা ভাপা পিঠা, 5-6 রকম ভর্তা আর 4 থেকে 5 টুকরা হাঁসের মাংস দিয়েছিল। ওইটার বিল 7,500 টাকা খাইছিলাম, ওই জন্য মনে আছে। তো ওই সময় দেখছি এই খালেদ ভাই এভরিডে 2 থেকে 2.5 লক্ষ টাকা পেমেন্ট করে, মানে বিল দেয় ওই হোটেলের। কারণ তার ওই যে কর্মীরা আসে, বন্ধু বান্ধব আসে, এই যে আমি যেমন ইকবাল সাহেবের সাথে আসছি, এরকম ব্যাপারটা, বুঝছেন। তো ওই টাইমে দেখছি কাছে থেকে। আমার মনে হয় বর্তমানে আর এগুলা দেখবো না, এগুলা দেখতে চাই না। আমরা দেশের উন্নতি দেখতে চাই, এরকম একটা লিস্ট দেখতে চাই না যে লিস্টে শাকিব খানের নাম থাকবে, চঞ্চল চৌধুরীর নাম থাকবে, বা যে কোনো একজন আর্টিস্টের নাম থাকবে, বা রিয়াজের নাম থাকবে। ইনাদেরকে এই হিসাবে বিচার করলে হবে না, অনেক সময় ফাইসা যায়। ওই যে পরিচয় হয়েছে চক্ষু লজ্জায়। আবার দেখেন ওনারা তো টেকনিক জানেন। এই যে সরকার, আওয়ামী লীগ সরকার কি করত, অনুদানের নামে ফাঁদ পেতে একরকম এটা ঘুষই আমি বলবো দিয়ে দেওয়া, দিয়ে দলে ভিড়ানো। এই যে অপু বিশ্বাস পাইছে, অরুণা বিশ্বাস পাইছে, শাকিব খানও 70 লাখ টাকা পাইছে। এই অনুদান দিছে, এই গভর্নমেন্ট অনুদান দিছে, এই গভর্নমেন্টের জন্য একটু ভোট চাইতে পারে। এটা চক্ষু লজ্জার ব্যাপার, তো বুঝেন না কেন? এরকম সুযোগ সুবিধা পাইলে আমিও তো ভোট চাইতাম। কারণ আমারে কি দেশ থেকে বাইর করে দিবেন? এটা হয়, টাকার দরকার কার না হয় যদি প্রবলেম থাকে। তো আমার প্রবলেম ছিল, আমি একবার চেষ্টা করছিলাম, এই যে 5 বছর, এই যে 5 মাস আগে সরকার যখন আবার আসলো, তো ইচ্ছা হইলো যে আচ্ছা সেন্সর বোর্ডে ঢুকে যাই। ঢুকার ইচ্ছা বলতাম কোনো মানে সংস্কৃতির সেবা করব, বা মনে করেন যে কিছু একটা কইরা ভালামু সেন্সর বোর্ডের বৈশা, এরকম কিছু না। যে ওইখানে 5 স্টার হোটেল থেকে নাস্তা আসে, ভালো একটা কনভেন্স পাওয়া যায়। আপনারা ভাইবেন না শুধু বাংলা ছবি দেখে, যত দূতাবাস আছে সবাই ছবি আমদানি হয় সরকারের মাধ্যমে, সেন্সর বোর্ড হইয়া আবার দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা সেন্সরের জন্য আলাদা আলাদা কনভেন্স, মাস শেষে অনেক বড় অঙ্কের টাকা, বুঝছেন, চেক চলে আসে। তো ভাবলাম যে বেকার আছি, ছবি টবি নাই, আমিও যাই। বুদ্ধি পরামর্শ চাইলাম 2-1 জনের কাছে। আমার শাহরিয়ার নাজিম জয় আমারে বুদ্ধি দিল যে আপনি রিয়াজের কাছে চলে যান, রিয়াজ পারবে। রিয়াজ পারবে। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, রিয়াজকে ফোন দিলাম,
সুন্দরভাবে রিসিভ করলো, কথা বললো, বললো যে আমি তো চ্যানেল আইতে আসি, ওইখানে আমি বসি, আপনি আসেন। সময় মতো রওনা দিলাম, মনে মনে আশা করে আছি উনি আমারে না করবে না, কারণ উনি যখন এই যে জায়েদ খানের সাথে নির্বাচন করে, আর উনি আর আমাদের নিপুণ ম্যাডাম যখন নির্বাচন করে, তখন আমি আবার চিটাগাঙের আমার এক ভাই আছে শাহেন খান, তার মাধ্যমে নিপুণকে এবং রিয়াজকে অনেক বড় একটা হেল্প করাই দিয়েছি, নির্বাচন কেন্দ্রিক পরিচয়টা আমার মাধ্যমে করাই দিয়েছি। কিন্তু এই রিলেশনটা নির্বাচনের পর রিয়াজও আর রাখে নেই, নিপুণও রাখে নেই, সোজা কথা। ওই ভদ্রলোক আমাকে জানাইছে এবং ওই ভদ্রলোক আমাকে বুঝছেন ইউটিউবে আনছে, এই ইউটিউবিং করি না, ওনার উৎসাহ প্রেরণায়। কিন্তু আমি একটা আশা নিয়ে রিয়াজের অফিসে যায় হাজির, গ্রাউন্ড ফ্লোরই তার অফিস, চ্যানেল আই। উনি একটা দায়িত্ব পালন করেন ওইখানে। আমি সোজা সাজিয়ে আমার মনের কথা বইলা ফেলাইলাম যে আমার সেন্সার বোর্ডে ঢুকায় দেন, শুনছি আপনি সবাই ঢুকান, এই দায়িত্ব আপনার কাছেই। যাই হোক, উনি চা বিস্কিট দিয়ে খাওয়ায় টাওয়ায় আমার যেটা বুঝাইলেন সেটা সারমর্ম হইলো এই, আমাকে আওয়ামী লীগে যোগ দিতে হবে। আমি বললাম যে আমি যে এই যে আমার যৌবন দিয়ে দিলাম, দাড়ি টাড়ি পাইকা গেছে, কলপ টলপ দিয়ে কাঁচা রাখি, আমার কত ছাত্র ডাইরেক্টর হয়েছে, ক্যামেরাম্যান হয়েছে, কারণ আমার ছবির অনেক এই যে ক্যামেরা সেকশনটা আমি নিজেই দেখতাম, আমি নিজেই এগুলো বুঝি ভাই, সোজা কথা বুঝি। তো আমার ছাত্ররা এখন প্রতিষ্ঠিত, আমারে কেন দিবেন না, আমারে কেন আবার সিল লাগবে আওয়ামী লীগের? না, বিএনপির একটা সিল আছে, কারণ আমার ওয়াইফ ওই যে জিসাসের সভাপতি ছিল। এই তার মানে আমাকে কিছু লেখালেখি করতে হবে আওয়ামী লীগের পক্ষে। যাই হোক, ওনার সাথে তর্ক করি নাই, ভাবলাম ঠিক আছে, ওনার কথা উনি বলছে, ওনার কথা বলার স্বাধীনতা আছে, থাকা উচিত। উনি ওই দলকে সাপোর্ট করে, উনি তো চাইবেই। আর আমি যদি এখন যে রাজি হইতাম, সেন্সারে যাইতে পারতাম, কুরবানি হোটেলে খাওয়াটা খাইতে পারতাম, মাস শেষে ভালো একটা টাকা পাইতাম, আরো ভালো থাকতাম। করোনার সময় গাড়িটা বেচা ফেলাইছি, একটা গাড়ি কিনতে পারতাম। আমার মনেও কিন্তু বুঝছেন, দেখেন এই লোভটা চলে আসছে। এটা লোভ বলবো না কি জানি না, কেমনে লোভ বলি, লোভ বলা ঠিক হবে না, এটা মানুষের নেচার, এটা মানুষের নেচার, এটা হইতেই পারে। চক্ষু লজ্জার একটা ব্যাপার থাকে না, কেমনে আমি হঠাৎ করে চক্ষুটা উল্টায় ফেলাই, বুঝেনি তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমাদের মিডিয়ার লোকদেরকে ক্ষমার চোখে দেখবেন। ওই যে বললাম, অক্টোপাসের মধ্যে জড়ায়া যাই, চক্ষু লজ্জায় পইরা যাই, পেঁচায়া যাই, সুযোগ সুবিধা পায়া দলের কথা একটু কইতে হয়, কিন্তু মন থেকে না। অরিজিনালি আপনি ভিতরে গিয়ে খবর যায় দেখেন, কেউ কোনো দল করে না। এখন অনেকটা দেখবেন এসে বিএনপি করুন, বিএনপি করুন, কিন্তু ওইটাও দেখবেন ভুয়া, সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এই যে হিরো আলম গেছিল এফডিসির ভিতরে কিছু বক্তব্য রাখতে, তারে না ধরে বাইর করে দিছে। বাইর করা উচিত হয় না, এফডিসি ব্যাকগ্রাউন্ডে রাইখা কিছু একটা বলতে চাইছিল, কারণ সে তো আন্দোলনে গেছে সাহস কইরা, ন্যাচারালি তার একটা দাবি আছে, বলতে পারে কিছু। কিন্তু যত কিছুই বলুক, উনি ম্যাডাম খালেদা জিয়াকে 7 পাস 8 পাস বলছে, তার চেয়ে 1 ক্লাস নিচে পড়ে, এটা বলছে। এটা কেউ বলে নাই, কিন্তু এটাই কিন্তু তার ভরাডুবির কারণ। এই যে মুখ ফসকা কথা বলাটা কত বড় বিপজ্জনক, এটা তো আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে ছোট্ট একটা কথা, যে রাজাকারের নাতিপুতি, ছোট্ট একটা কথা থেকে একটা ছোট্ট যে ম্যাচ মারলে একটা ম্যাচ দিয়া যেমন একটা শহর জ্বালায় দেওয়া যায়, ওই একটা কথা দিয়া একটা বিপ্লবের জন্ম হইলো, একটা আন্দোলনের জন্ম হইলো, নতুন কিছু আমরা পাইলাম, ভালো কিছুর জন্য অপেক্ষায় রইলাম। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।